স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস আজ বীর বাঙালির গর্জে ওঠার দিন। শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি। দিনের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছুক্ষণ পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে রীতি অনুযায়ী পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি। এর ঠিক কিছু পরেই স্মৃতিসৌধ বেদিতে এসে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এর শহীদদের স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কথা বলেন। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য, আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, জানাবেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন এবং শ্রদ্ধা জানাতে আসা মানুষদের ভিড় কেমন দেখছেন, আর কি প্রত্যাশা করছেন তারা পরিবর্তিত এই সময়ে? জানেন যে ভোর ৬টার ঠিক আগ মুহূর্তে আসলে এই শ্রদ্ধা নিবেদনের যে পর্ব সেটি শুরু হয়। প্রথমে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেন এবং এর পরপরই কিন্তু উপদেষ্টা পরিষদের সদস্য যারা রয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর মধ্যে কিন্তু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, বিদেশি কূটনৈতিক যারা রয়েছেন, তাদেরকেও আমরা দেখেছি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আপনি দেখছেন এই মুহূর্তে আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছেন এবং ব্যক্তি পর্যায়ে বিভিন্ন পরিবার বা বিভিন্ন লোকজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু এখানে এসেছেন। এবং এই সকালেই কিন্তু আমরা দেখছি যে স্মৃতিসৌধে কিন্তু ভিড় বাড়ছে ক্রমেই, এবং তারা আসলে তাদের মনের যে বাসনা, সেই বাসনা থেকেই, সেই তাড়না থেকেই কিন্তু মূলত এই শ্রদ্ধা নিবেদন এসেছেন। অর্থাৎ জাতির বীর সন্তান, যাদের জন্য এই স্বাধীন ভূখণ্ড, যাদের জন্য এই স্বাধীন বাংলাদেশের সূচনা হয়েছে, তাদের কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে তারা এসেছেন। এবং মূলত পরিবর্তিত পরিস্থিতি কিন্তু একটি নতুন বিষয় এই শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে। তরুণ প্রজন্ম যারা রয়েছেন তারা বাংলাদেশকে নতুন করে গড়তে চান, এবং সেটি কিন্তু মূলত উপদেষ্টা পরিষদের যারা কথা বলেছেন, সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও কিন্তু বলেছেন যে আসলে ৭১-এর যে অর্জন আমাদের হয়েছে, ২৪ এসে সেটি রক্ষা করেছে। অর্থাৎ সেই মানুষের যে স্বাধীনতা, ব্যক্তি পর্যায়ের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সার্বিক ক্ষেত্রে যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা রক্ষা করার যুদ্ধই কিন্তু এখন চলছে, যেটি বলছেন তরুণ প্রজন্ম। এবং আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন সংগঠন যারা রয়েছেন এবং প্রতিষ্ঠান যারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা দেখছি। এর পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও কিন্তু অনেকে শ্রদ্ধা নিবেদন করছেন। রাজনৈতিক বিভিন্ন সংগঠন আমরা দেখছি যে তারাও আসছেন। তো সব মিলিয়ে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে একটি নতুন ধরনের পরিবেশ তৈরি হয়েছে, এবং সেই নতুন পরিবেশকে ঘিরে নতুন যে প্রত্যাশা, সেটি যাতে পূরণ হয়, সেই বিষয়ে কিন্তু সবার চাওয়া রয়েছে, সবার প্রত্যাশা রয়েছে। এবং সেই চাওয়া আসলে সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সর্বস্তরের মানুষ যারা রয়েছেন, সবার প্রতি আসলে এই ধরনের এই চাওয়া রয়েছে। এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে আপনি দেখছেন যে অনেকেই আসলে তাদের মতামত তুলে ধরছেন বিভিন্নভাবে, কেউ গণমাধ্যমের সাথে, কেউ সামাজিক মাধ্যমের সাথে, কেউ বা তারা নিজেদের মতো করে। তো সব মিলিয়ে আসলে সাধারণ যারা জনতা এখানে এসেছেন এবং সাধারণ মানুষজন যারা এসেছেন, তারা কিন্তু আসলে এ ধরনের শ্রদ্ধা নিবেদনের কথা আমরা কিন্তু দেখছি এখানে। তো সব মিলিয়ে আসলে আমরা দেখছি এখানে বিভিন্ন
মানুষ যারা রয়েছেন তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে অন্তত কথা বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা তার কথাও একটু শোনার চেষ্টা করব যে আসলে এই দিনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আসলে কি বলছেন। নতুন সময় এসেছে এবং নতুন একটা যুগের সূচনা হয়েছে। আমাদের বাচ্চারা আমাদেরকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের এটা দরকার ছিল। এবং সামনের দিনগুলোতে প্রফেসর ইউনূস হলেন একটা লার্জার দেন বাংলাদেশ। প্রফেসর ইউনূসের যে ইমেজ, সেই ইমেজটাকে ব্যবহার করে সামনের দিনগুলোতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। তবে নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় এবং সেই নির্বাচনের পরে যখন একটা স্টেবল গভর্নমেন্ট আসবে, তখনও প্রফেসর ইউনূসকে কিভাবে ব্যবহার করা যায় বাংলাদেশের কাজে, সেই জিনিসটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রগুলো ছিল সেগুলো থেকে আমরা অনেক দূর সরে এসেছিলাম। এখন আমাদের সামনে একটা সময় এসেছে সেই মুক্তিযুদ্ধের মূল মন্ত্রগুলোকে বাস্তবায়ন করার জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য। আপনি দেখছেন আসলে বিভিন্ন পর্যায়ের লোকজন যারা তাদের বক্তব্য শুনছেন এবং এখানে আসলে যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, তারপর থেকেই মূলত সাধারণ মানুষ, রাজনৈতিক দল যারা রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের আসলে এই শ্রদ্ধা নিবেদনের পর্ব এটি শুরু হয়েছে এবং এটি চলবে। আসলে দেখা যায় যে দিনব্যাপী কিন্তু এই কার্যক্রম চলে। নিশ্চয়ই পরের খবরে হয়তো আমরা তখনকার পরিস্থিতি তুলে ধরবো। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। আমরা আপনার কাছে জানতে চাই যে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, আর নতুন এই পরিবর্তিত সময়ে আসলে কি প্রত্যাশা করছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা? সেটা আজ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় রংপুরেও এই দিবসটি পালন করছে সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এই দিবসের শুভ সূচনা হয়। এরপরেই কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছেন তাদের শ্রদ্ধা এবং স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পার্ঘ অর্পণ করা হচ্ছে। এবং আমরা দেখেছি সকালেই কিন্তু রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি ছাড়াও মহানগর পুলিশ এবং মহানগর পুলিশ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাহিত্য সাংস্কৃতিক এবং রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারা এই শ্রদ্ধার মিনারে ফুলে ফুলে ভরিয়ে দেয় এবং ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধাদের তারা শ্রদ্ধা ভরে স্মরণ করছে। এবং আজকের এই দিনটিতে আমরা দেখেছি যে প্রতি বছরের ন্যায় কিন্তু প্রত্যেক বয়সের মানুষই কিন্তু তারা আজকে এই সকালবেলা শহীদ মিনারে এসেছেন এবং ফুল দিয়ে তারা বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে ৭১ থেকে ২০২৪ এই যে ৭১-এর যে চেতনা এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর যে ইতিহাস, সেই ইতিহাসকে সমুন্নত রাখতেই কিন্তু ২৪-এর যে গণ অভ্যুত্থান সেটি হয়েছে। তারা এখন যেটি চান সমতা এবং সাম্যের বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি একটি উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশ আসলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে, সেই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন তারা যেটি বলছেন যে পরাধীনতার শৃঙ্খল ভাঙা হয়েছিল ৭১-এ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা এবং স্বাধীন ভূখণ্ড অর্জনের যে সংগ্রাম ছিল, সেই সংগ্রাম থেকেই কিন্তু ২৪-এর অভ্যুত্থান হয়েছে এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চান এবং সেই সংগ্রাম কিন্তু তারা এখনও চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখেছি, যদিও আসলে একেবারে ফুটন্ত সকাল, সেই সকাল থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা এসেছেন, তারা এখানে ফুলে ফুলে ভরিয়ে দিয়েছেন এই শ্রদ্ধার মিনারকে। এবং তারা যেভাবে বলছেন যে আসলে বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস, এই স্বাধীনতার ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাসকে কিন্তু তারা সমুন্নত রাখতে চান। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই আপনার কাছে আজকে এই স্বাধীনতা দিবসে কি দীপ্ত প্রত্যয় এবং কি স্বপ্ন দেখেন বাংলাদেশকে? আসলে ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা এই দেশের স্বাধীনতা পেয়ে অনেক গর্ববোধ করি।
আমরা খুব সুন্দরভাবে দেশের সব কিছু স্বাধীনভাবে ভোগ করতেছি, কিন্তু আজকে যে সব মানে একটু অরাজকতা সৃষ্টি হয়েছে, আমাদের নারীদের যেসব ধর্ষণ এসব বিভিন্ন যেগুলো সৃষ্টি হয়েছে, আমরা আশা করব আগামী আমাদের স্বাধীনতার যেভাবে মানে আমরা পেয়েছি এটা যেন আরও ভালো কিছু হয়, ভালোভাবে আমরা স্বাধীনভাবে চলতে পারি, মেয়েরা আরও ভালোভাবে অনেক কিছু করতে পারি। যেমন আজকে 6টার দিকে আমরা আসলাম, অনেক সুন্দরভাবে নিরাপদে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এখানে। অর্থাৎ স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ গ্রহণ করবার যে তাদের যে প্রত্যয়, সেটি তারা বলছেন এবং তারা যে বিষয়টি বলছেন, তারা একটি নিরাপদ বাংলাদেশের পাশাপাশি তারা আসলে একটি স্বাধীন মুক্ত বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে চান এবং সব ধরনের বৈষম্যতা যেন নিরসন হয়, দূরীভূত হয়, সেই বিষয়টি কিন্তু তারা দেখতে চান। তো আসলে আজকের এই দিনটিকে ঘিরে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেলা 11টায় শহীদদের স্মরণে আলোচনা সভা এবং যারা শহীদ পরিবার রয়েছে তাদের সংবর্ধনা ছাড়াও দিনব্যাপী প্রতি বছরের ন্যায় বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। ঈশিতা। মাজিদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী সালেহ টিটু। টিটু, আপনি শুনছিলেন যে মাজিদ মাসুদ আসলে বলছিলেন যে সেখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষেরা বলছে যে ৭১-এর সংগ্রাম চেতনা বুকে ধারণ করে তারা নতুন নিরাপদ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে চায়। বরিশালে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছে, কি প্রত্যাশা করছেন তারা, এবং সারাদিন ঘিরে আসলে কি কি কার্যক্রম আছে? শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র, পেয়েছি লাল সবুজের পতাকা, পেয়েছি একটি মানচিত্র। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই কিন্তু এখানে সকলেই সকাল থেকেই কিন্তু ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। ঈশিতা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল নগরী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে, যেখানে সূর্যাস্তের পর থেকেই কিন্তু নগর বা সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, এর সাথে রয়েছে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মকর্তা, কর্মচারী, তারা কিন্তু সকলেই এসে এখানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইভাবে কিন্তু এখানে পরিবার থেকেও কিন্তু তারা তাদের স্বজন নিয়ে চলে এসেছেন এই যারা এই স্বাধীন রাষ্ট্র দিয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আসলে এখানে যারা এসেছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা একটি অভিযোগ জানিয়েছেন যে 5ই আগস্টের পর প্রধান দাবিটা ছিল যে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে তালিকাভুক্ত করা এবং তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া। কিন্তু দীর্ঘ 7 মাস অতিবাহিত হলেও কিন্তু সেই বিষয়টি তারা এখন পর্যন্ত দেখছেন না। এই বিষয়ে তারা খুব ক্ষুব্ধ হয়েছেন। তারা আকুল আবেদন জানিয়েছেন বর্তমান সরকারের নিকট যে যারা ৭১ সালে জন্মগ্রহণ করে আবার তারা সেখানেই মুক্তিযোদ্ধা হয়েছেন, সেই সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের অনতি বিলম্বে তালিকা থেকে বাদ দিতে হবে, তাদের সকল সুযোগ সুবিধা কেড়ে নিতে হবে। এছাড়া যারা প্রকৃত মুক্তিযোদ্ধা মাঠে থেকে মুক্তিযোদ্ধা হতে পারেননি, তদন্ত সাপেক্ষে তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত। আমি এখানে একটু কথা বলতে চাই এখানে যারা এসেছেন তাদের সাথে, যে আসলে তারা এই স্বাধীনতা দিবসে কি তাদের চাওয়া রয়েছেন বর্তমান সরকারের কাছে। আসসালামু আলাইকুম। আসলে আমরা বর্তমান সরকারের কাছে যেটা চাইবো সেটা হলো এই যে স্বাধীনতা যে উদ্দেশ্যে আমরা যুদ্ধ করেছি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে যারা প্রকৃত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান অবশ্যই বজায় রাখতে হবে। তবে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকেও চিহ্নিত করে, ভুয়া সুযোগ সুবিধা, অবৈধ সুযোগ সুবিধা যারা নিয়েছে তাদেরকে চিহ্নিত করে আমি মনে করি সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ। ঈশিতা, শুনছিলেন যে আসলে সবাই চাচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা। এছাড়া আমার সাথে কথা হয়েছে বরিশালে প্রায় 33টি বধ্যভূমির কিন্তু চিহ্নিত করা হয়েছে, এই নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন এই 33টি বধ্যভূমি কিন্তু বেশিরভাগ কিন্তু অবহেলিত রয়ে গেছে। এখানে 50,000-এর অধিক মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে নির্মম নির্যাতন চালিয়ে, এবং যারা মা বোন ছিল তাদের চরিত্র হরণ করা হয়েছে। এবং এই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অনেকে একসময় আমাদের সাথে বিভিন্ন সময় তাদের সাথে কথা হয়েছে, যারা এক্সপোর্টে গিয়ে ওখান থেকে বেঁচে এসেছেন, সে নির্যাতনের বর্ণনা শুনতে গেলে আসলে আমাদের চোখও পানি এসে যায়। সেই যারা 33টি বধ্যভূমি রয়েছে সেই বধ্যভূমির কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা হয়নি। তাও এখন পর্যন্ত সরকার থেকে হয়তো 2-1টি জায়গায় স্মৃতিসৌধ করা হয়েছে, আরগুলো সবই
আরগুলো সবই কিন্তু অবহেলিত অবস্থায় রয়ে গেছে। কাজে এখানে যারা রয়েছেন তারাও জানিয়েছেন যে বধ্যভূমি যে রয়েছে সেই বধ্যভূমিগুলোকে আসলে সুন্দর করে আমাদের আগামী প্রজন্মের জন্য উন্নতি করতে হবে। সেখানে যারা নিহত হয়েছিলেন তাদের তালিকা তৈরি করতে হবে। এই দাবিগুলোও কিন্তু উত্থাপন হয়েছে। সর্বোপরি সবচেয়ে বড় দাবিটা যেটা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ করে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করার দাবি দৃঢ় হচ্ছে বরিশালে। ঈশিতা। টিটু, আপনাকে ধন্যবাদ। এদিকে ফরিদপুর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, আপনি শুনছিলেন যে বরিশাল শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন যে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সেই সম্মানটুকু তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। ফরিদপুরে যারা এসেছেন তারা কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা, এবং সারাদিন ঘিরে আসলে কি কি কার্যক্রম আছে বিস্তারিত জানাবেন। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমি জানিয়ে রাখি যে ফরিদপুরে কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সকাল সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই কিন্তু কর্মসূচি শুরু হয়। সকাল 6টায় গোয়ালচামুটের স্বাধীনতা চত্বরে পুষ্পমাল্য অর্পণ শেষে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন সকাল 8:30টায়। সকাল 9টায় স্টেডিয়ামে কিন্তু কুচকাওয়াজ আছে। এরপরেই আছে 11টার সময় যারা এই শহীদ হয়েছেন তাদের পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা এবং সুবিধাজনক সময় বিভিন্ন মসজিদ মন্দির প্যাগোডায় প্রার্থনা করা হবে। তো আমি এখানে কিন্তু ফরিদপুরে কিন্তু অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, যেমনটি বলতেছিল বরিশাল প্রতিনিধি। ফরিদপুরের যেসব ভুয়া মুক্তিযোদ্ধা আছে আমি অনেকের সাথে আলাপ আলোচনা করেছি এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করেছি যে এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলি কিন্তু এই যে নতুন বাংলাদেশ 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের একটা নতুন দিগন্ত তৈরি করার জন্য এই মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করে একটা তালিকা করার একটা তাদের কাছে একটা দাবি রয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি যে ফরিদপুরে আমার একটা কালচারাল অফিসার, তার কাছে নতুন যে বাংলাদেশে আসলে এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে তারা কি প্রত্যাশা করে তার কাছে আমি জানতে চাইব। ধন্যবাদ মাহবুবুর রহমান পিকুল ভাই। প্রকৃতপক্ষে আমরা যারা নতুন প্রজন্ম, যারা এ প্রজন্ম যারা আমরা বাংলাদেশ স্বাধীন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা যে আঙ্গিকে যে মাত্রায় যে ডেভেলপমেন্ট আমরা প্রত্যাশা করেছি, যে সাপনিক আমাদের যে জায়গা ছিল, সেই আমরা বোধ করি আমরা বর্তমান প্রজন্ম আমাদের কাছে মনে হয়েছে যে আমরা এখনও পর্যন্ত সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা মানে পৌঁছতে ওই মাত্রায় আমরা এখনো পর্যন্ত পৌঁছতে সক্ষম হইনি। আমরা পার্শ্ববর্তী দেশ যদি সিঙ্গাপুরের দিকে যদি দেখি, সিঙ্গাপুর 1965 সালে একটি স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। খুব বেশি দূরের না, খুব বেশি ব্যবধান না। সেই জায়গাটায় সিঙ্গাপুরের দিকে তাকালে প্রাণটা জুড়িয়ে যায়। সেই জায়গাটায় আমাদের বাংলাদেশ আরও অধিকতর উন্নয়ন করবে, বৈষম্যহীন একটি বাংলাদেশ নির্মিত হবে, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ প্রত্যাশা করি। সেই স্বপ্ন দেখি আমরা। এদেশে কোনো হানাহানি থাকবে না, রাজনৈতিক কোনো কোন্দল থাকবে না, এমনই একটি দ্বিধাদ্বন্দ্ব মুক্ত একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। যে এসে আপনি শুনতেছিলেন যে এখানকার যে ফরিদপুরের যারা অধিবাসী, ফরিদপুরের যারা জনগণ, তাদের প্রত্যাশা যে নতুন একটা বাংলাদেশ, সেই বাংলাদেশের তাদের যে স্বপ্ন, বাংলাদেশের যে অন্যান্য স্বল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর যেমন উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় আসলে সকলেরই। পিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন ফেনী থেকে আমাদের সহকর্মী আবু তাহের ভূঁইয়া। আবু তাহের ভূঁইয়া, আপনি শুনছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে ৭১-এর সংগ্রাম চেতনা, সেই চেতনাকে বুকে ধারণ করে আসলে নতুন বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় আসলে সবার। আপনার ওখানে ফেনীতে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষেরা কি বলছেন, তাদের প্রত্যাশা কি, বিস্তারিত জানাবেন। বৈষম্যহীন নতুন বাংলাদেশের কথা বলেছেন এবং শোষণমুক্ত যে বাংলাদেশ হবে, জনগণের বাংলাদেশ, সেরকম বাংলাদেশের প্রত্যাশা এখানে করছেন। তবে আমি একটু জানিয়ে রাখি যে 1971 সালের 26 মার্চ যে মুক্তির সংগ্রাম বাঙালি শুরু হয়েছিল পাকিস্তানের শোষণ বঞ্চনার বিরুদ্ধে এবং পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে,
সেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময় যে স্বাধীনতা বা নতুন বাংলাদেশ উদিত হয়েছিল, নতুন আমরা মানচিত্র পেয়েছিলাম, সেই স্বপ্নের কথাই এখানকার জনগণ সেটা বলেছিলেন। এখানে ফেনীতে সকালে সূর্যোদয়ের সাথে সাথে 31 বা 14 মাধ্যমে 2 বছর কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরে জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন, সিভিল সার্জন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা এবং সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এখানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে তারা পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরপরে যে প্রোগ্রামগুলো রয়েছে সেটা হলো যে সকাল 8:30টায় বাসা শহীদ সালাম কমিউনিটি সেন্টার স্টেডিয়ামে শুরু হবে যে কুচকাওয়াজ, ছাত্রছাত্রীদের অংশগ্রহণ যে কুচকাওয়াজটি হবে সেটা সেখানে প্রশাসন সহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করবেন। সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে যে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র প্রদর্শনী, সেই মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সেখানে শহীদ মিনারে লোকজন সমাবেত হবেন। এরপরে যারা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এইভাবে দিবসটিকে সাজানো হয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের জনগণ, যে তারা বারবার 1971 সালের এই দিনে যে স্বাধীনতা সংগ্রাম আমাদের শুরু হয়েছিল সেই সংগ্রামের নির্ধারণ করতে এবং সেটার পাশাপাশি এখানকার জনগণ সেটাকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আবু তাহের ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে ফেনীর আজ সারাদিনের কার্যক্রম জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় বাঙালির সশস্ত্র সংগ্রাম। 9 মাসের সংগ্রাম শেষে অর্জিত হয় স্বাধীনতা। 24-এর গণঅভ্যুত্থানের পর তরুণ প্রজন্ম গণতন্ত্র, সমতা ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে। তারুণ্য মানেই এমন উচ্ছ্বাস। বিশ্ববিদ্যালয় জীবনের মাস্টার্সের পরীক্ষা শেষে দিনটিকে স্মৃতিময় করে রাখতে ফ্রেমবন্দি হচ্ছেন সবাই মিলে। 24-এর অভ্যুত্থানের পর স্বাধীনতা দিবসে কেমন বাংলাদেশ দেখতে চান এই তরুণেরা? প্রশ্ন ছিল তাদের কাছে। ডেমোক্রেসি থাকবে, সবার সম অধিকার থাকবে। আমরা শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন ঘটাতে পারি। দেখা যাচ্ছে আমাদের ইনোভেশনগুলো বাড়বে। যেখানে আমরা কেউ বেকার থাকবো না, কেউ বলতে পারবে না যে আমি গ্র্যাজুয়েট বেকার বা চাকরি পাচ্ছে না বলে ফ্যামিলি থেকে বা সোসাইটি থেকে প্রেশার পাবে। আগামীর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হোক যেখানে আসলে কোনো দুর্নীতি বা বৈষম্য থাকবে না। আমরা প্রত্যাশা করি যে আগামীর বাংলাদেশ যেন মেয়েদের সফল বিচরণ ক্ষেত্র হয়, মেয়েরা যেন সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, এরকম বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। 1971-এর 25শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। শুরু হয় বাঙালি স্বাধীনতা সংগ্রাম। যদিও 1947-এ দেশভাগের পর থেকে নানা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের স্বাধীনতাকে অনিবার্য করে তোলে। নতুন দেশ পেতে বাঙালি সংগ্রামের নানা দিক নিয়ে বলছিলেন গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 9 মাসের সশস্ত্র লড়াইয়ে শহীদ হন লাখ লাখ মুক্তিকামী মানুষ এবং হাজারো নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জন হয় বাংলাদেশ। অনেক দিন ধরে আন্দোলন হতে হতে, গণ অভ্যুত্থান এবং গণজাগরণ হতে হতে আমরা এই 1971 সালের মার্চ মাসে এসেছি। এর পেছনে সুদীর্ঘ সংগ্রাম আছে। যেমন আমাদের শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, প্রধানত এই 3 জনের নেতৃত্বের মাধ্যমে একটা বিরাট অগ্রগতি আমাদের ফিরেছে। এছাড়া আরও অনেকে তাদের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার 54 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এখনো বাকি রয়েছে। আমাদের দেশে ব্রিটিশ আমলের শেষ পর্যায়ে কেউ কেউ সেরকম বিষয় নিয়ে লিখছেন, যেমন ভবিষ্যৎটা কেমন আমরা চাই, কি আমরা করতে পারবো। তো স্বাধীন বাংলাদেশে তো ওইরকম পরিচ্ছন্ন কোনো চিন্তা নিয়ে কেউ আসেন। 1971-এর 26শে মার্চ শুরু হওয়া বাঙালি সশস্ত্র সংগ্রাম শেষ হয় 16ই ডিসেম্বর বিজয় লাভের মধ্য দিয়ে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বাড়ানোর পাশাপাশি তাদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকারের সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নেয়া কিছু প্রকল্প বাদ গেলেও বীর নিবাস সহ কিছু প্রকল্প চলবে। মুক্তিযুদ্ধে অংশ নেয়া সম্মানিত ব্যক্তিদের দেয়া হবে সনদ। ডিবিসি নিউজকে এসব তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম।
জীবন বাজি রেখে পরাধীনতার শিকল ভেঙে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে লাখো বীর বাঙালি বীর মুক্তিযোদ্ধারা। কিন্তু কিছু অর্থলোভী ও দুশ্চরিত্রের কিছু মানুষ জাল জালিয়াতি আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে কলঙ্কিত করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের। তাদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা চলছে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে প্রচণ্ড স্বৈরাচার দুর্দণ্ড প্রতাপে 15 বছর ধরে মানুষের সমস্ত অধিকার হরণ করেছে। তো সেই অবস্থায় মুক্তিযোদ্ধারা সুবিধাভোগী শ্রেণী হিসাবে জনগণের কাছে পরিচিতি পেয়েছে। তো এইখান থেকে আমার প্রথম দায়িত্ব হচ্ছে তাদের ইমেজ সংকট থেকে উদ্ধার করা। আওয়ামী লীগ সরকার সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নেয়া কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকার বাদ দিলেও কিছু প্রকল্প চলবে বলেও জানিয়েছেন তিনি। স্তম্ভর সাথে জাদুঘর, এই প্রকল্পটা জাদুঘরটা বাদ দেওয়া হয়েছে, স্মৃতিস্তম্ভটা রাখা হয়েছে। স্মার্ট কার্ড দেওয়ার বিষয়টা এইখান থেকে আপাতত স্থগিত করা আছে, কারণ মুক্তিযোদ্ধা যাচাই যখন করতে যাচ্ছি স্মার্ট কার্ডটা আমি কারে দেব। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বাড়ানো এবং তাদের স্ত্রীদের সরকারি হাসপাতালে 2 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা করেছে সরকার। এছাড়া মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এমন আলোচিত ও সম্মানিত ব্যক্তিদের দেয়া হবে সনদ। ক্রমান্বয়ে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা ভাতা সেটা বাড়ানোর জন্য সেটা ইদানিং বাড়ানো হয়েছে কিছু। আগে মুক্তিযোদ্ধাদের স্ত্রীরা ছিল না, এবং তাদের জন্য 2 লক্ষ টাকা আমরা করে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের তথ্য সংগ্রহের জন্য একটি আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা ফারুক আজম। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সড়কে দুর্ঘটনা ও ট্রাফিক জ্যামের কারণে আবারও লঞ্চমুখী হচ্ছেন বরিশালের যাত্রীরা। পাশাপাশি আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের কথাও ভাবছেন তারা। ঈদে স্পেশাল সার্ভিসে প্রতিদিন 6টি করে লঞ্চ যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী সংকটে 2 দিক থেকে 14টি লঞ্চের চলাচল বন্ধ করে রোটেশন পদ্ধতিতে দেয়া হয় 4টি লঞ্চ। তাতেও খালি থাকতো বেশিরভাগ কেবিন। কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় আবারও লঞ্চমুখী হন যাত্রীরা। এবছর স্পেশাল সার্ভিসে 19টি লঞ্চে বিভিন্ন ধরনের 4500-এর বেশি কেবিন ভাড়া হয়েছে। ঈদে যুক্ত হচ্ছে 1000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এম খান 7 লঞ্চটি। সেখানে 5 স্টার মানের হোটেলের কক্ষ থেকে শুরু করে রাখা হয়েছে আধুনিক নানা সুযোগ সুবিধা। রয়েছে বিভিন্ন ধরনের 200 কেবিন। কেবিন রিজার্ভেশন করে গেছি আগে, এটা আবার আজকে কনফার্ম করতে আসছি। তো আত্মীয় স্বজন আসবে। লঞ্চ জার্নিটা কমফোর্টেবল জার্নি হওয়াতে আমরা এখন সবাই লঞ্চের দিকে ঝুঁকছি। আমাদের টিকিট অধিকাংশ হয়ে গেছে, এখন হয়তো 2-1টি টিকিট মাঝখানে আছে। যাত্রী সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে অন্যান্য লঞ্চের তুলনায় আধুনিক সুযোগ সুবিধা দিয়ে লঞ্চটি তৈরি করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের জাহাজে অন্যান্য জাহাজের তুলনায় অনেক ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে। ন্যূনতম ব্যবসা হলেই আমরা সার্ভিস ইনশাআল্লাহ আমরা থাকব। ঈদের 6 দিন আগ থেকেই লঞ্চে শুরু হচ্ছে স্পেশাল সার্ভিস। এছাড়া নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, জানান নৌবন্দর কর্মকর্তা। আশা করতেছি আমাদের ঈদযাত্রা এবার লঞ্চে লোক সমাগম অনেক ভালো হবে। আমাদের এখানে মেটাল ডিটেক্টর আমরা প্রস্তুত করেছি। পাশাপাশি আমাদের কিছু নির্দেশনা আছে। আমাদের এখানে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। পদ্মা সেতু খুলে দেওয়ার পর যাত্রী সংকটে বন্ধ রাখা হয়েছে বরিশাল, ঢাকা, খুলনা নৌ রুটে চলাচলকারী সরকারি জাহাজ। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের ছুটি মানেই বাড়তি পর্যটকের চাপ। টানা 9 দিনের ছুটিতে অধিকাংশ হোটেল, মোটেল ও গেস্ট হাউস আগাম বুকিং হতে শুরু করেছে। এরই মধ্যে সকল হোটেল, মোটেলের 50 থেকে 70% বুকিং হয়ে গেছে। রাঙামাটিতে এবারের ঈদের ছুটিতে আশানুরূপ দর্শনার্থীর আগমন ঘটবে প্রত্যাশা হোটেল ব্যবসায়ীদের। পর্যটকদের আগমনে ভালো ব্যবসার আশা পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষের। রাঙামাটি মানেই সতেজ প্রকৃতি, মেঘ আর পাহাড়ের লুকোচুরি। প্রকৃতির অপার এ সৌন্দর্য উপভোগ করতে বরাবরই ভ্রমণ পিপাসুরা ভিড় জমায় জেলার বিভিন্ন পর্যটন স্পটে। এবার ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়ে পার্ক, সুবলং ঝর্ণাসহ পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে পর্যটকদের পদচারণায়। এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। জেলার শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসে এরই মধ্যে
50 থেকে 70 ভাগ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পর্যন্ত আমাদের বুকিং 50% মতো হয়েছে, আশা করি আরো হবে। পর্যটকের আগমনে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা বোট মালিকদের। আগামী 1 মাস ভালো ব্যবসা হবে এই প্রত্যাশা, তবে আশা করি আমরা ভালো সার্ভিস দিতে পারবো এবং এই বর্তমান পরিস্থিতি যথাযথভাবে পর্যটকরা নির্বিঘ্নভাবে ঘুরতে পারবে, তবে আশা করি ভালো ব্যবসা হবে বলে আমরা মনে করি। আশানুরূপ বুকিং পাওয়ায় ভালো ব্যবসার প্রত্যাশা পর্যটন কর্পোরেশনেরও। এই ঈদে যারা আমাদের টুরিস্টরা আসবে তারা প্রাণ ভরে রাঙামাটিকে উপভোগ করতে পারবে। আশা রাখছি গত বছরের তুলনায় এই বছর আরও আমাদের টুরিস্ট বেড়ে যাবে এবং আয়ও অনেক বৃদ্ধি পাবে। এবার ঈদের ছুটিতে জেলায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিভিসি নিউজ ডেস্ক। ঈদের খাদ্য তালিকার অন্যতম অনুষঙ্গ সেমাই। বাজারে পরিচিত সেমাইয়ের বাইরে মানুষের পছন্দে যোগ হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাক সেমাই। রাসায়নিক উপাদান ছাড়া হাতে তৈরি স্বাদে অনন্য এই সেমাইয়ের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। ঈদ মানে আনন্দ, নানা পদের খাবারের সমারোহ, আর এই ঈদে প্লেটে একটু ভিন্নতা আনতে পারে হাতে তৈরি চাক সেমাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারিতাকুল গ্রামে শতাধিক মৌসুমী কারিগর তৈরি করেন এই সেমাই। এর প্রধান উপকরণ পানি আর ময়দা। যন্ত্রের মাধ্যমে চিকন সেমাই তৈরির পর তা ছুরি দিয়ে চারকোনা আকৃতিতে কেটে শুকানো হয় রোদে। এরপর আগুনের তাপে ভাজার পর বানানো হয় চাক সেমাই। আমি দেখছি যে এটা হাতে ঘুরে বানায়, তখন আমার জীবনের এটা মনে হইলো যে এটার আমি অন্যতম একটা সিস্টেম করতাম, তখন এটার এই মোটর সিস্টেম আমি করে দেই। আমরা সেমাই বানাই 2 ঈদে, রোজা ঈদে এবং কোরবানি ঈদে, হয় মোটামুটি ভালোই চলে। রাসায়নিক মুক্ত এই সেমাইয়ের সুনাম নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে এখন সারা দেশে, আর তাই রমজানের শুরু থেকেই কারিগরদের ব্যস্ততা। ঈদে এই এলাকার মানুষের আয়ের প্রধান উৎস চাক সেমাই। এটা আমার দাদারও বানাইছে, এটা অনেক আগের তো এটা প্রচলন হয়েছে। তো 2 ঈদও আমরা এটা পেশা কিনা করি, নিজে খাই। এলাকায় চলে কি এই রূপস্থানাতেই বেশি চলে এটা, কিন্তু ঢাকার দিকে চললে একটু ভালো হইতো, কি বিভিন্ন যদি সেল দিতে যেতাম তাহলে একটু ভালো হইতাম। মানভেদে পাইকারিতে এই সেমাইয়ের দাম 90 থেকে 100, আর খুচরায় 120 থেকে 140 টাকা কেজি। ডিভিসি নিউজ ডেস্ক। ঈদকে সামনে রেখে ভোলার লালমোহনের কারখানাগুলোতে চলছে ভেজাল লাচ্ছা সেমাই তৈরির অসুস্থ প্রতিযোগিতা। অনুমোদন ছাড়া গড়ে ওঠা 10টিরও বেশি কারখানায় চলছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কাজ, আর সেগুলো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চটকদার মোড়কে চলে যাচ্ছে স্থানীয় বাজারে। এদের থামাতে পদক্ষেপ নেই প্রশাসনের। হাত দিয়ে পাময়েল, ডালডা ও ময়দা মাখছেন দীপ সুলতান লাচ্ছা সেমাই কারখানার কর্মচারীরা। সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে সেমাই। ডালডা, ময়দা, তেল দিয়ে তো তৈরি করেছি। হাত পা পরিষ্কার নিয়ে করতেছি, দূরে আমরা নিজেকে কর্ম আছে দূরে করতে চেষ্টা করতেছি। ওটাই মানে আমরা রাখি যে পরে আবার এটারে আমরা এই সামান্য আবার একটু হাই হিট দিয়ে গরম তেল দিয়ে আবার তেল বানাইতে হবে স্যার। একইভাবে বদরপুর ও ফরাসগঞ্জ সহ আরও কয়েকটি স্থানে অনুমোদনহীন ডজন খানেক কারখানায় চলছে ভেজাল লাচ্ছা সেমাইয়ের রমরমা ব্যবসা। স্বাস্থ্যসম্মত নয়, এটা আমাদের স্বাস্থ্যের ঝুঁকি এবং পরিবেশের ঝুঁকি। জিজ্ঞাসা করলে কাগজ আছে, বিএসটির সিল তো মনে করেন আমাদের কাগজপত্র সব ওকে আছে, কোনো সমস্যা নেই। আমরা আসেন, আমরা কথা বলি, আসেন আমরা আসেন। এগুলো তো এটা কন্টিনিউ কারখানা না, সিজনালি না, ওটার প্রয়োজন আছে, ওটা প্রক্রিয়াধীন নতুন ফ্যাক্টরি তো। শতভাগ মানসম্মত হয় সেটা বলছি না, কিন্তু তুলনামূলক অন্যান্য তুলনায় বলছি কিন্তু ভালো। যদিও রমজানের শুরু থেকেই অভিযান অব্যাহত রয়েছে দাবি প্রশাসনের। সেমাইয়ের যে অভিযোগটা আপনি তুললেন অস্বাস্থ্যকর পরিবেশে, এ বিষয়ে ভোক্তা অধিকার কর্মকর্তা সাম্প্রতিক সময় অভিযান পরিচালনা করছেন। আমাদের এই বিষয়ে নজরদারি আছে এবং আমরা অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেব। কারখানাগুলোতে স্বাস্থ্যসম্মত সেমাই তৈরিতে তদারকি সহ প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।